তুরস্কের গোয়েন্দা সংস্থার শীর্ষকর্তারা দ্রুত ঢাকা ছাড়লেন কেন? ৭৯,০০০ কোটি টাকায় বিপুল সমরাস্ত্র কিনছে নয়াদিল্লি। টার্গেটে কারা? হঠাৎ বাংলাদেশ সীমান্ত জুড়ে এয়ার স্ট্রাইকের আশঙ্কা কেন? ঢাকায় বসে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর নয়া ব্লুপ্রিন্টের ষড়যন্ত্র ডিকোড হলো কিভাবে? ভারতের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক ঢাকা সফরের মাধ্যমে কি বাংলাদেশকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হলো? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। দেখুন, নতুন বছর শুরু হয়েছে, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক অঙ্গীকার, এবং নতুন বছর ঘিরে সবাই নিশ্চয়ই স্বপ্ন দেখছেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এই আশা আকাঙ্ক্ষা অঙ্গীকারের পাশাপাশি ষড়যন্ত্রের জালও বলা হচ্ছে আমাদের দেশকে ঘিরে, দেশের বিরুদ্ধে। আমাদের গোয়েন্দা, আমাদের সেনাবাহিনী সতর্ক না থাকলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। তাই আমাদের প্রত্যেককে সতর্ক থাকা উচিত নতুন বছরের শুরু থেকেই। দেখুন, আমরা প্রত্যেকেই স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করি, কিন্তু ইন্টারনেট কানেকশন বাদে এই স্মার্টফোন, ল্যাপটপ সবই অকেজো। এবং আপনারা জানেন যে আজকের সময় দাঁড়িয়ে ইন্টারনেট কার্যত প্রতিদ্বন্দ্বীহীন একটা লাইফলাইন বলা যায় আমাদের সমাজের জন্য। এবং যারা সার্ভিস প্রোভাইড করেন, ইন্টারনেট সার্ভিস আমাদের মোবাইল বা ল্যাপটপ অবধি পৌঁছে দেন, সে সমস্ত সার্ভিস প্রোভাইডারের নাম আমরা প্রত্যেকেই কম বেশি জানি। একই সঙ্গে আমরা যেমন জানি স্টারলিংকের নামও। হ্যাঁ, স্টারলিংক এই সংস্থাটি মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার একটি পার্ট। এবং মূলত এখনও পর্যন্ত তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে আমাদের কুচুটে প্রতিবেশী দেশগুলো সহ একাধিক দেশে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইলন মাস্কের এই স্টারলিংক তার সাম্রাজ্য বিস্তার করেছে। কিন্তু এখনও পর্যন্ত ভারতবর্ষে স্টারলিংক তার ব্যবসা শুরু করার অনুমতি পায়নি। কেন? তার একটা কারণ রয়েছে, এবং কারণটা ভারতবর্ষের সিকিউরিটির সঙ্গে জড়িয়ে আছে। কারণ তথ্য বলছে, বা বিভিন্ন রকম টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টগুলো এসছে সেগুলো বলছে, স্টারলিংকের যে পদ্ধতি তা হলো গ্লোবাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পরিচালিত হয়। এবং মূলত লো আর্থ অরবিট বা লিও সিস্টেমের মাধ্যমে এই স্টারলিংক পরিচালিত হয়। অর্থাৎ স্টারলিংক যে দেশে প্রবেশ করবে, সে দেশে স্টারলিংকের প্রচারিত কোনো খবর বা তথ্য বা কোনো কিছুর উপর কোনো নিয়ন্ত্রণ সেই দেশটির থাকবে না। এটাই পদ্ধতি স্টারলিংকের। এবং এটা সিআইএর চালও। আমেরিকার একটা বড় ট্র্যাপ হলো এই স্টারলিংক। কারণ যে সমস্ত স্টারলিংক ইতিমধ্যে অনুপ্রবেশ করেছে বা ব্যবসা করছে, সেখানে দেখা গেছে মাঝে মধ্যেই গণ আন্দোলনের ছবি। যেমন নেপালের জেনজির আন্দোলনটা ঠিক এভাবেই তৈরি হয়েছিল, স্টারলিংকের মাধ্যমে অনেক কিছু সেখানে ঘটানো হয়েছে বলে গোয়েন্দারা জানতে পারছেন। এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে ঢাকা সংলগ্ন অংশে ইতিমধ্যে স্টারলিংক তার সাম্রাজ্য বিস্তার করেছে। অর্থাৎ আমেরিকা বা সিআইএ চাইছে যে অস্ত্র এবং অন্তর্জাল অর্থাৎ ইন্টারনেট নিয়ে ভারতের সীমান্ত পর্যন্ত পৌঁছতে। না, কোনো মন গড়া কাহিনী নয়। তার কারণ হলো যে ইতিমধ্যে আমাদের হাতে তথ্য প্রমাণ এসে পৌঁছেছে। অসম রাইফেলস সম্প্রতি মণিপুরে একটা তল্লাশি অভিযান চালায় এবং বেশ কিছু জঙ্গি ঘাঁটিকে তারা ভেঙে দেয়। এবং জঙ্গি ঘাঁটি যখন ভেঙে দেওয়া হয়, নিকেশ করা হয় জঙ্গিদের, সেই সময় সেখান থেকে কিছু এই ধরনের ইন্টারনেট ডিভাইস তারা উদ্ধার করেছিল। এবং পরবর্তী সময় দেখা যায় সবগুলোই স্টারলিংকের জন্য ব্যবহৃত ডিভাইস। এবং গোয়েন্দারা তথ্য অনুসন্ধান করতে নামেন। তারা দেখেন যে মূলত থাইল্যান্ড, যেখানে আমেরিকার বেজ আছে, সেই থাইল্যান্ড থেকে মায়ানমার হয়ে এই স্টারলিংকের ডিভাইসগুলো অনুপ্রবেশ করেছিল জঙ্গি ঘাঁটি মণিপুরে। অর্থাৎ মণিপুরে যে জঙ্গি ঘাঁটি আছে সেখানে এগুলো অনুপ্রবেশ করেছিল। তার ফলে এটা খুব পরিষ্কার হয় যে এই সমস্ত ডিভাইসগুলোর উপর ভারত সরকারের কোনো নিয়ন্ত্রণ সেই মুহূর্তে ছিল না। ফলে পরে সেগুলোকে আমাদের হাতে আমরা বাজেয়াপ্ত করি এবং সেগুলোকে এই মুহূর্তে এক্সামিন করা হচ্ছে বিভিন্নভাবে। যে তথ্য আমরা দিচ্ছিলাম, যে কথা আমি বলছিলাম যে ঢাকা সহ সংলগ্ন অংশে স্টারলিংক ক্রমশ সাম্রাজ্য বিস্তার করছে। এবং যখন বাংলাদেশের প্রসঙ্গ উঠলই তখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তথ্য অনেকে হয়তো জানতে পেরেছেন যে সেন্ট মার্টিনের কাছে একটি ইউএস নেভি শিপ, সেটি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে যে ওই ইউএস নেভি শিপটি হয়তো একটা অ্যাক্সিডেন্টাল ঘটনার সম্মুখীন হয়েছে। কিন্তু গোয়েন্দা রিপোর্ট অন্য কথা বলছে। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যে ওই ইউএস নেভি শিপের ভেতরে ছিল আর্মস অ্যান্ড অ্যামুনিশন। তা সত্ত্বেও সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়। এবং এটা সিআইএর একটা পরিকল্পিত প্লট মাত্র। কারণ গোয়েন্দারা জানতে পারছেন যে সেন্ট মার্টিনের কোনো একটা গোপন অংশে ইউরেনিয়াম বেসড একটা মিসাইল প্রজেক্ট সাইট ইতিমধ্যে আমেরিকা শুরু করতে চাইছে, বা ইতিমধ্যে বোধহয় শুরুও করেছে। সেই কারণে পুরো জনমানব শূন্য একটি দ্বীপ বা এলাকা তাদের প্রয়োজন। সেই জন্য এই ওয়ারশিপটাকে অগ্নিদগ্ধ করিয়ে সেই বিষয়টাকে সামনে রেখে ইতিমধ্যে গোটা দ্বীপের ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করেছে ইউএস আর্মি। এবং তারপর আরেকটা ছবি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাহলে এই ঘটনার অব্যবহিত পরেই ওই সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে পৌঁছন বাংলাদেশ আর্মির প্রধান বা বাংলাদেশ সেনা প্রধান
ওয়াকারুজ্জামান, এবং তিনি একা যাননি, তার সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের শীর্ষকর্তারা ছিলেন আইএসআইয়ের কিছু কর্মকর্তা, এবং একই সঙ্গে সিআইএর অফিসিয়ালসরাও ওই দ্বীপে উপস্থিত ছিলেন সেই সময়। কি হয়েছিল বলুন তো সেখানে? সিআইএর তরফে কার্যত একটা আলটিমেটাম দেওয়া হয় ওয়াকারুজ্জামানকে, সঙ্গে আইএসআই যুক্ত রয়েছে, এবং ডিজিএফআই সম্পূর্ণভাবে ওয়াকারুজ্জামানকে পরিত্যাগ করেছে বলে একটা বড় অংশ মনে করছেন। এবং আলটিমেটামটা ছিল যে যেভাবে এই একাধিক প্রজেক্ট সাইটের জন্য পুরো দ্বীপ নিজেদের হাতে ইতিমধ্যে নিয়ে ফেলেছে ইউএস আর্মি, ঠিক সেভাবে নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা পুরো বাংলাদেশের ক্ষমতাকে হাতে রাখতে চাইছে, অবশ্যই পাকিস্তানের মাধ্যমে। সেই কারণে একটা ন্যারেটিভ ইতিমধ্যে ওয়াকারুজ্জামানের সামনে নিয়ে এসছে সিআইএ এবং আইএসআই। সেই ন্যারেটিভটি কি? সেই ন্যারেটিভটি হলো যে বাংলাদেশে নির্বাচন আসন্ন, এবং সেই নির্বাচনে আমেরিকা এবং পাকিস্তানের লবির মুখ হলেন মোহাম্মদ ইউনুস এবং তার সিন্ডিকেট, এবং তার সঙ্গে জামাত পরবর্তী ক্ষেত্রে যুক্ত হতে পারে সেই আভাস দিয়ে রাখা হয়েছে। যদিও ওয়াকারুজ্জামান তিনি জানুয়ারি মাসের 31 তারিখে অবসর গ্রহণ করছেন, এখন অবধি যা ঠিক আছে, কিন্তু তার যে কার্যকালের যে সময় তা মোটামুটি বাংলাদেশের নির্বাচনের সঙ্গেই অতিবাহিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে। আলটিমেটামটি এভাবেই দেওয়া হয়েছে যে ওয়াকারুজ্জামান এমন কোনো পদক্ষেপ যেন এখন গ্রহণ না করেন যার পরিপ্রেক্ষিতে আমেরিকার লবির মুখ মোহাম্মদ ইউনুস কোনোভাবে বা তার যে সিন্ডিকেটটি আছে সেটি ক্ষতিগ্রস্ত হয় প্রথমত। কিন্তু এখানে টুইস্টিং ছবিও আছে। সেই টুইস্টিং ছবির জন্য ইতিমধ্যেই আমেরিকা বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। অনেকে বলছেন যে ওয়াশিংটন ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছে। সেই ছবিটা হলো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। তখন তুর্কমেনিস্তানের রাজধানী আজগাবাদে নিজেদের বাঁচাতে, নিজেদের সুরক্ষিত করতে তুরস্ক সরাসরি বৈঠকে বসে রাশিয়ার সঙ্গে, এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগানের সঙ্গে বৈঠক হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তুরস্কের একাধিক বিষয় নিয়ে যখন রাশিয়ার সঙ্গে কথা চলছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আলটিমেটাম দেন তুরস্ককে। কারণ ইতিমধ্যে তথ্য সামনে আসছে যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি মূলত বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারছিলেন না তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির প্রতিরোধের জন্য বা তাদের আপত্তির কারণে, এবং রাশিয়ার তরফে তুরস্ককে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ফরমেশন খুব দ্রুত প্রয়োজন। সেই কারণে তুরস্ক যেন এক্ষেত্রে আর আপত্তি না করে বা বাধা না দেয়। এরপরই ডিসেম্বরের লাস্ট উইকে যে ছবিটা সামনে আসে তা হলো তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির যে 50 জন শীর্ষ আধিকারিক যারা ঢাকায় বিভিন্নভাবে অবস্থান করছিলেন, অপারেট করছিলেন, তারা একে একে ইতিমধ্যে তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিরে গেছেন। এরপর চ্যাপ্টার 2, এবং চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তারেক রহমান সপরিবারে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটিয়েছেন, তিনি ফিরেছেন, এবং তার সঙ্গে ফিরেছে তাদের বিদেশি বিড়ালটিও। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ছবি তৈরি হচ্ছে। সেই ছবিটি হলো যে তারেক রহমানের বাংলাদেশের এই প্রত্যাবর্তনের সঙ্গে আরও একটি গোয়েন্দা সংস্থা, তা হলো ব্রিটেনের MI6-এর একটা সমর্থনের ছবি সামনে আসছে। এই পর্বে এসে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6-এর সঙ্গে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর একটা মতবিরোধ হয়েছে বলে একাধিক তথ্য আমাদের কাছে আসছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ চাইছে ভারতবর্ষকে বিভিন্নভাবে ঘিরে রাখতে, তাকে সংকুচিত করতে, কিন্তু ব্রিটেনের গোয়েন্দা সংস্থা বা ব্রিটেন মনে করে যে ভারতের মতো মহাশক্তিধর বৃহৎ রাষ্ট্রের সম্মতি ছাড়া বাংলাদেশে কোনো সরকারি দীর্ঘদিন খুব স্টেডিলি বা স্থিতিশীলভাবে কাজ করবে এমনটা মনে করা খুব একটা সঙ্গত নয়। যে কারণে ব্রিটেন চাইছে একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে ভারতের সঙ্গে একটা সেতুবন্ধন তৈরি করতে। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, বিএনপির সঙ্গে ভারতের কোনো মৌলিক সমস্যা নেই বা মৌলিক শত্রুতাও নেই। বারংবার যখন বিএনপি ক্ষমতায় এসছে, ভারত একটা কথায় বিএনপির যারা কর্মকর্তা বা তাদের যারা শীর্ষ আধিকারিক রয়েছেন বা তাদের যারা পরিচালক রয়েছেন, তাদেরকে একটা কথাই বলা হয়েছে যে ভারতের ন্যাশনাল সিকিউরিটি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু এখানে দুটো ছবি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জামাতে ইসলাম, হ্যাঁ, জামাতে ইসলাম এখন চাইছে যে দুটি গণতান্ত্রিক নৌকোর যে কোনো একটিতে পা রেখে তারা বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, তারা একটা গণতান্ত্রিক মুখোশ পড়ার চেষ্টা করছে। কারণ জামাতে ইসলাম হয় বিএনপির সঙ্গে জোটে আসবে, অথবা তারা ইউনুস সিন্ডিকেটের সঙ্গে কোনোভাবে ইনভলভমেন্ট ঘটিয়ে তারা ক্ষমতার বৃত্তে প্রবেশের চেষ্টা করছে খুব দ্রুত। এখানে একটা সমস্যা আছে জামাতে ইসলামকে নিয়ে। জামাতে ইসলামের যে জন্মবৃত্তান্ত বা তার যে শুরুটাই হচ্ছে খুব সমস্যাজনক। জামাতে ইসলাম তারা একটা গণতান্ত্রিক মুখোশ পড়ার চেষ্টা করছে, এবং 1941 সালে লাহোরে সৈয়দ আবুল আলা মৌদাদি এই জামাতে ইসলামের প্রতিষ্ঠা করেন, এবং প্রতিষ্ঠার সময় থেকেই জামাতে ইসলামের যে
ফান্ডামেন্ট রয়েছে, তাদের যে কনস্টিটিউশন রয়েছে তা পরিষ্কার বলা রয়েছে, বা তারা বিশ্বাস করে যে তারা কোনো রাষ্ট্রের কাঠামোয় বিশ্বাস করে না, তারা কোনো শিক্ষা ব্যবস্থা বা প্রচলিত শিক্ষা ব্যবস্থা বা তারা কোনো প্রচলিত বিচার ব্যবস্থাকেও বিশ্বাস করে না। তারা একমাত্র উগ্র কট্টর মৌলবাদী শরিয়ত আইনের উপর দাঁড়িয়ে গোটা বিষয়টা পরিচালনা করতে চায়। যে কারণে পাকিস্তানের যে জামাতে ইসলাম, যার ইস্ট পার্ট বা পূর্ব ভাগের শাখা হচ্ছে বাংলাদেশের জামাতে ইসলাম, তারা ভারতবর্ষকে চিরশত্রু বলে মনে করে। ফলে আগামী 100 বছরও এই জামাতে ইসলামের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক মধুর হবে এমন ভাবার কোনো কারণ বিশেষজ্ঞরা দেখছেন না। ফলে জামাতে ইসলামের ক্ষেত্রে ভারতবর্ষের প্রথম থেকে আপত্তি রয়েছে, আজ পর্যন্ত তা বজায় রয়েছে। এখানে একটা বিষয় আসছে, যে রাজনৈতিক দলের হয়ে জামাতে ইসলাম তাদের রাজনৈতিক অন্তর্ভুক্তিকরণ ঘটাক না কেন, ভারত বা দিল্লির তরফে নয়াদিল্লির তরফে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, আমাদের এনএসের তরফে পরিষ্কার বার্তা ইতিমধ্যে ঢাকাকে পৌঁছে দেওয়া হয়েছে যে জামাতে ইসলাম যদি ক্ষমতার বৃত্তে প্রবেশও করে, তাহলে কোনোভাবেই যেন ভারত বিরোধী কোনো জেহাদি গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে কোনো লজিস্টিক সাপোর্ট বা কোনো মেডিকেল সাপোর্ট বা শিবির চালানোর কোনো রকম পরিকল্পনা না করে। সেক্ষেত্রে ভারত তার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। কিন্তু এই সতর্ক বার্তার পরেও একটা ছবি উঠে আসছে, কথা বলে না যে লেজ কখনো নাকি সোজা হয় না, ঠিক তেমনিভাবে আমাদের গোয়েন্দারা জানতে পারছেন যে দুটি বড় ঘটনা যেটা ভারতের বিরুদ্ধেই যাচ্ছে ইতিমধ্যে, সেটা ঢাকার বুকে সংঘটিত হয়েছে। প্রথম বিষয়টি হলো যে সিআইএর নির্দেশে আইএসআই এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা একটা নতুন ইউনিট রেডি করেছে। এই নতুন ইউনিটের পোশাকি নাম হলো ন্যাশনাল আর্মড রিজার্ভ, এবং এই ন্যাশনাল আর্মড রিজার্ভ নামক এই জেহাদি গোষ্ঠী, তাতে ইতিমধ্যে বাংলাদেশের 8000 জিহাদি যুবককে অন্তর্ভুক্ত করা হয়েছে, নিয়োগ করা হয়েছে। মূলত এদের যে কনসাইনমেন্ট দেওয়া হয়েছে তা হলো যে বাংলাদেশ এবং ঢাকা সংলগ্ন বিভিন্ন অংশে তারা নাশকতামূলক কাজ চালাবে, বিভিন্ন সন্ত্রাসবাদীমূলক কাজ চালাবে, এবং এটা হয়ে যাওয়ার পর এই সমস্ত নাশকতা বা সন্ত্রাসের দায় বা অভিযোগ তারা ভারতের বিরুদ্ধে চাপানোর চেষ্টা করবে। ইতিমধ্যে গোয়েন্দারা সেই তথ্য জানতে পারছেন। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে ছবিটা উঠে আসছে, ন্যাশনাল আর্মড রিজার্ভের একাধিক ইউনিট তৈরি করার পথে এই মুহূর্তে ডিজিএফআই এবং আইএসআই মিলিতভাবে, এবং এই একাধিক ইউনিটকে পরবর্তী সময়ে ভারত সীমান্তে পাঠানো হবে। সেখানে ভারত বিরোধী নাশকতামূলক কাজে তারা লিপ্ত হবে বলেই গোয়েন্দারা জানতে পারছেন। এবং ইতিমধ্যে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং বিভিন্ন যে কনফিডেন্সিয়াল রিপোর্ট আমাদের কাছে আসছে, সেই তথ্য অনুসারেই ঢাকার যে বনানী অফিসার্স হাউজিং রয়েছে সেখানে বসেই এই ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট রচিত হয়েছে। গোয়েন্দারা সেই তথ্যই জানতে পারছেন। এবং গোয়েন্দা রিপোর্ট আরও জানা যাচ্ছে যে ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য পাকপন্থী বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ার আব্দুল আমান আজমিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ভারত বিরোধী এই ইউনিটগুলোকে অ্যাক্টিভ করতে হবে দ্রুত। একই সঙ্গে আরও একটা ষড়যন্ত্রের তথ্য গোয়েন্দারা জানতে পারছেন, তা হলো ডিজিএফআই এবং আইএসআই মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দ্রুত 64 বছর বয়সী জঙ্গি নেতা এবং একই সঙ্গে উলফার কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়াকে তারা বাংলাদেশে আশ্রয় দেবেন। মোটামুটি সিদ্ধান্ত হয়েছে, সেই ছবি বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের সামনে আসছে। এবং পরেশ বড়ুয়াকে কেন বেছে নেওয়া হচ্ছে, তার কারণ হলো বাংলাদেশের জেলে একটা সময় পরেশ বড়ুয়া তিনি বন্দী ছিলেন। তিনি বাংলাদেশের টপোগ্রাফি খুব ভালো করে জানেন এবং বোঝেন। তার পাশাপাশি তথ্যটি আসছে যে বাংলাদেশে উলফার বিভিন্ন স্লিপিং সেল আছে, সেগুলো পরেশ বড়ুয়ার মাধ্যমে তারা নতুনভাবে অ্যাক্টিভ করতে চাইছেন। তার পাশাপাশি পরেশ বড়ুয়াকে বাংলাদেশে রেখে বাংলাদেশের 3টি অংশে, মূলত সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহ, এখানে নতুন করে উলফার যে জঙ্গি শিবিরগুলোকে অন্তত 10 থেকে 12টি সেগুলোকে শুরু করতে চাইছে বাংলাদেশের সেনার একটি অংশ ডিজিএফআই এবং আইএসআই। ইতিমধ্যে আমাদের গোয়েন্দারা সেই তথ্য জেনে ফেলেছেন, ডিকোড করতে পেরেছেন গোটা বিষয়টিকে। গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য আসার পরেই দিল্লির তরফে ঢাকাকে একটা সতর্কবার্তা ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই বিভিন্ন তথ্য আমরা জানতে পারছি। দিল্লির তরফে ঢাকাকে বলা হয়েছে যে আমরা একটা ডিসিপ্লিন বর্ডার ম্যানেজমেন্ট চাইছি, অর্থাৎ সুস্থ সীমান্ত। কিন্তু যদি এভাবে ডিজিএফআই এবং সেনাবাহিনীর একটা অংশ তারা ভারত বিরোধী চক্রান্ত করে, তাহলে ভারত এক্ষেত্রে পরবর্তী সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ অত্যন্ত করা হবে, এবং আমাদের তরফে হ্যারপ ড্রোন, সেই ড্রোন অর্থাৎ অ্যাটাক ড্রোনসগুলো পৌঁছে যেতে পারে সিলেট, চট্টগ্রাম বা ময়মনসিংহের যে পার্বত্য অংশ সেখানে, এবং সেখানে এই সুইসাইডাল অ্যাটাক ড্রোনগুলো তাদের তাণ্ডবলীলা চালাবে, প্রত্যাঘাত করবে। এবং তার পরিপ্রেক্ষিতে পরেশ বড়ুয়া এবং তার যে ইউনিট, যেভাবে এই জঙ্গি শিবিরকে আমরা মায়ানমারের জঙ্গলে ধ্বংস করেছি, ঠিক একইভাবে বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলে এই জঙ্গি শিবির গুড়িয়ে দেওয়া হবে। এবং বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র এই
উলফার জঙ্গি শিবির সেক্ষেত্রে ধ্বংস হবে না। একই সঙ্গে আরসা থেকে শুরু করে হুজি, একই সঙ্গে জয়সি মোহাম্মদ বা লস্করের যে সহযোগী সংগঠনের জঙ্গি শিবির, যেগুলো তথ্য ইতিমধ্যে আমাদের গোয়েন্দারা জানতে পেরেছেন বিভিন্ন স্যাটেলাইট ইমেজের মাধ্যমে, সেগুলোকেও নিকেশ করা হবে। বাংলাদেশের মাটিতে তৈরি হওয়া জঙ্গি শিবিরগুলোকে নিকেশ করতে, নিউট্রালাইজ করতে আমরা যদি কোনো অপারেশন ক্লিনজিং বা কোনো সীমায়িত সময়ের জন্য সার্জিক্যাল স্ট্রাইকে যাই, সেক্ষেত্রে সেটা খুব একটা অন্যরকম ছবি হবে না বা বিশ্বকরা অবাক হবেন না বলেই একটা বড় অংশ মনে করছেন। এক্ষেত্রে আমাদের ড্রোনের ক্ষমতা সম্পর্কে ইতিমধ্যে আমরা বলছি না, পাকিস্তান বক্তব্য রেখেছে। আমরা বলছি না, পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলছেন যে ভারতীয় ড্রোনের ধাক্কা সামলাতে না পেরে বা সেই প্রত্যাঘাতের ভয়ে আসিফ আলী জারদারি সহ একদম শীর্ষ আর্মি অফিসাররা বাংকারে গিয়ে লুকিয়েছিলেন। সুতরাং এটা ঢাকার ক্ষেত্রে শিক্ষণীয় হওয়া বাঞ্ছনীয় সময় থাকতে থাকতেই, কারণ ইতিমধ্যেই ছবি হয়তো একটা শুরু হয়েছে। কারণ টেকনাফ এবং কক্সবাজার সংলগ্ন অংশের মানুষ সেখানে যারা বসবাস করেন, তারা গত ৩-৪ দিন ভালোভাবে ঘুমোতে পারেননি প্রচণ্ড মর্টার সেলিংয়ের তীব্র শব্দে এবং এয়ার স্ট্রাইকের আতঙ্কে এবং আশঙ্কা। দেখুন, একটা ছবি পরিষ্কার, যদি এভাবেই ভারত বিরোধী কার্যকলাপ চলতে থাকে সেক্ষেত্রে একটা দ্বিতীয় বা প্ল্যান বি তৈরি হচ্ছে বলে অনেকে মনে করছেন। সেক্ষেত্রে আরাকান আর্মি এবং প্রচলিত শান্তি বাহিনী চট্টগ্রামে যারা এখনও পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে, এই দুটি অংশ একসঙ্গে মিলে যেতে পারে এবং দুটি অংশ একসঙ্গে মিললে যেটা মনে করা হচ্ছে, বিশেষজ্ঞরা মনে করছেন যে 4,500 থেকে 5,000 পর্যন্ত একটা গেরিলা ফোর্স রেডি হতে পারে এবং যারা খুব দ্রুত মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গোটা এরিয়াকে ডমিনেট করতে পারবে, সেই ছবিটা তৈরি হতে পারে। সেই সম্ভাবনা বিশেষজ্ঞরা দেখছেন বা একটা বড় অংশই সেটা মনে করছেন। ঢাকাকে চিন্তায় ফেলেছে নয়াদিল্লির আরও একটি ঘোষণা, কারণ সম্প্রতি আমাদের প্রতিরক্ষা মন্ত্রক, আমাদের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল একটি ঘোষণা করেছে এবং সেই ঘোষণা অনুসারে ৭৯,০০০ কোটি টাকার সমরাস্ত্র আমরা নতুন করে কিনতে চলেছি। কী কী থাকছে সেই সমরাস্ত্রের মধ্যে? যে তথ্য সামনে আসছে যে আমরা লং রেঞ্জ গাইডেড মিসাইল, একই সঙ্গে ইন্টিগ্রেটেড ড্রোন এবং লাইট ওয়েট রাডার আমরা কিনছি এবং এই কেনার অনুমোদন ইতিমধ্যেই দিয়েছে আমাদের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। এবং যে তথ্য আমাদের কাছে এখনও পর্যন্ত এসে পৌঁছচ্ছে যে এয়ারফোর্সের জন্য অস্ত্র MK2 মিসাইল, একই সঙ্গে MR-SAM, পাশাপাশি আর্ম ফোর্সের জন্য পিনাকা এবং পিনাকার আপগ্রেডেড ভার্সন এবং একই সঙ্গে নেভির জন্য MQ-9 রিপার অ্যাটাক ড্রোন। এই অ্যাটাক ড্রোন ইতিমধ্যেই আফগানিস্তানে দারুণ পারফর্ম করেছে বলে একাধিক সমর বিশেষজ্ঞরা মনে করেন। ফলে এই বিপুল সমরাস্ত্র আমরা কিনছি এবং যার জন্য প্রায় ৮০,০০০ কোটি টাকা ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রক খরচ করার জন্য প্রস্তুত হয়েছে এবং সেই সিদ্ধান্ত হয়েও গেছে। এবং যে তথ্য আমরা জানতে পারছি যে এই বিপুল সমরাস্ত্রের একটা বড় অংশকে মোতায়েন করা হবে পূর্ব সীমান্তে একদম বাংলাদেশকে ঘিরে। ফলে বাংলাদেশের যে কোনো ধরনের ভুল পদক্ষেপ সঙ্গে সঙ্গে তাদের খেসারতের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সমর বিশেষজ্ঞরা ফলো করে দেখেছেন যে বিপুল পরিমাণ অস্ত্র ভারত কিনছে, যেখানে MQ-9 মতো অ্যাটাক ড্রোন থাকছে, পিনাকার আপগ্রেডেড ভার্সন রাখা হচ্ছে, একই সঙ্গে সেখানে অস্ত্র 2 মতো ভারতীয় যে মিসাইল সেখানে ইনক্লুড করা হচ্ছে। এই সমস্ত অস্ত্রগুলোই মূলত পার্বত্য অঞ্চলে ভীষণভাবে পারদর্শী, দক্ষ প্রত্যাঘাত করার জন্য। ফলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন যে পূর্ব সীমান্তে যে পার্বত্য অংশ রয়েছে আমাদের ইন্দো বাংলাদেশ বর্ডার, সেই অংশের জন্য প্রস্তুতি বা সামরিক প্রস্তুতি হিসেবেই এই বিপুল পরিমাণ অস্ত্র একটা বড় অংশ কেনা হচ্ছে এবং সেগুলোকে সঠিকভাবে মোতায়েন করা হবে। শুধুমাত্র সময় বলবে কখন সেটা কিভাবে প্রত্যাঘাত করবে। তবে একটা শ্রদ্ধার সুযোগ নয়াদিল্লি ঢাকাকে দিতে চাইছে বোধহয়, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে খালেদা জিয়া প্রয়াত হয়েছেন এবং সেখানে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি গেছিলেন এবং এটাকে অনেকেই বলছেন যে সৌজন্য একটা সফর বা সৌজন্যের নিরিখে ভারতবর্ষের তরফে আমাদের বিদেশমন্ত্রী সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আরও একটা অংশ তারা মনে করছেন অন্য কথা, তারা একটা ছবি তুলে ধরছেন এক্ষেত্রে। কারণ যখন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ঢাকায় পৌঁছেছেন তার ঠিক একদিন আগেই বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ তিনি ঢাকায় পৌঁছে গেছিলেন এবং নয়াদিল্লির যে কড়া বার্তা তিনি ইতিমধ্যেই ঢাকায় যারা শাসন ক্ষমতায় আছেন তাদেরকে বুঝিয়ে বলেছেন বলেই গোয়েন্দারা জানতে পারছেন। এবং নয়াদিল্লি যে আর খুব বেশি ওয়েট করবে না বাংলাদেশের এই হঠকারী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, সেই তথ্য ইতিমধ্যে বাংলাদেশের হাইকমিশনার ঢাকাকে জানিয়ে দিয়েছে এবং তার থেকে তথ্য পেয়েই কপালে ভাঁজ পড়েছে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান সহ ইউনুস সিন্ডিকেটের। এবং এরই মধ্যে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ চিঠি তুলে দিয়েছেন তারেক রহমানের হাতে। বিশেষজ্ঞরা মনে করছেন ওই চিঠিতে যেমন
সৌজন্যের কথা রয়েছে, শোক জ্ঞাপনের কথা আছে, ঠিক তেমনিভাবে ভারতের ভবিষ্যৎ পদক্ষেপের কথাও লুকোনো আছে, নিহিত আছে চিঠির মধ্যে, যা বুঝে নিতে ঢাকার বোধহয় কোনো অসুবিধা হচ্ছে না। এবং এটা বোধহয় ঢাকাকে শেষ আলটিমেটাম দেওয়া হলো আমাদের তরফে। এরপর বাকি সিদ্ধান্ত ঢাকা যেমনভাবে নেবে সেভাবেই তার প্রত্যুত্তর ভারত দিতে প্রস্তুত। সেটা কূটনৈতিক এবং সামরিক দুই হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। একই সঙ্গে আরও দুটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানিয়ে রাখবো, তা হলো বাংলাদেশের দোসর পাকিস্তান, তাদের জন্য দুটো ভয়ঙ্কর বা একাধিক ভয়ঙ্কর ছবি ইতিমধ্যে তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি সরাসরি মোসাদকে নির্দেশ দিয়েছে যে পাকিস্তানে যে অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার প্রজেক্ট সেগুলোর ব্যাপারে যেন মোসাদ সক্রিয় হয়। এবং দুনিয়া কাঁপানো এই ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদ যদি কোনো দেশের বিরুদ্ধে সক্রিয় হয়, সেই দেশ হাড়ে হাড়ে টের পায় যে তাদের জন্য কি ভয়ঙ্কর ছবি লুকিয়ে আছে। একই সঙ্গে আরও একটা ছবি পাকিস্তানের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে, তা হলো ইতিমধ্যে ভারত রাজস্থানের শার্দুল শহর, সেখানে সবথেকে অ্যাডভান্সড এয়ারবেসটা তৈরি করতে চলেছে এবং সেখানে আমাদের অ্যাটাক ড্রোন ইউনিট এবং পাশাপাশি ফাইটার জেট থাকবে দ্রুত উত্তর দেওয়ার জন্য, প্রত্যাঘাতের জন্য। বিপদ আরও বাড়ছে পাকিস্তানে, কারণ ইতিমধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে পাক সীমান্ত জুড়ে নোটাম জারি করা হয়েছে এবং আগামী 20 থেকে 21 জানুয়ারি আমাদের ফাইটার জেট পাকিস্তানের করাচি বন্দর এবং সংলগ্ন অংশে দাপিয়ে বেড়াবে। এবং এই তথ্য সামনে আসার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা, একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য সামনে আসছে এবং আমেরিকার একাধিক গোয়েন্দা সংস্থা মনে করছে যে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যই মূলত 2026-এ অপারেশন সিঁদুর 2 নতুন করে এসক্যালেট করবে, যার আশঙ্কার কথা বহু আগে বিশেষজ্ঞরা শুনিয়েছেন এবং আমাদের প্রতিরক্ষামন্ত্রী তা দৃঢ়ভাবে বলেওছেন। বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথাই মনে করছেন। তারা মনে করছেন যে কোনো মুহূর্তে এই ধরনের, অর্থাৎ পশ্চিম সীমান্তে ভারত যেভাবে সামরিক সজ্জাকে বিস্তার করছে, তাই যে কোনো মুহূর্তে অপারেশন সিঁদুরের ফেজ 2 শুরু হতে পারে এবং তা পাকিস্তানকে এবার ধূলিসাৎ করবে। ঠিক একইভাবে পূর্ব সীমান্ত বাংলাদেশের জন্য একই রকম অশনি সংকেত অপেক্ষা করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আরও গুরুত্বপূর্ণ এবং রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি জয় হিন্দের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।